1996 সাল। পদ্মজা থেমে থেমে কাঁপছে, হাঁটুর উপর মুখ লুকিয়ে রেখেছে। তুষার কালো চাদর তার গায়ে টেনে দিল। পদ্মজা চোখ তুলে তাকালো, বিষাদ ভরা কণ্ঠে বলল, সেদিন আমার লেখা প্রথম চিঠিটা কুটি কুটি কেন করেছি জানি না। ইচ্ছে হয়েছিল তাই করেছি। তবে জানেন, আমি একদম ঠিক করেছিলাম। সেদিন যদি আমি কথা দিয়ে দিতাম, আমার কথা ভঙ্গ হতো। পদ্মজা হাসল। তুষার এক দৃষ্টিতে তাকিয়ে রইল পদ্মজার দিকে, এরপর বলল, লিখনের সাথে আর দেখা হয়নি? পদ্মজা হাতের কাটা অংশে ফু দিয়ে বলল, হয়েছিল। তাহলে কথা ভঙ্গ হতো কেন বললেন? পদ্মজা তুষারের দিকে তাকালো, এরপর আবার হাঁটুতে মুখ লুকালো। 1 মিনিট, 2 মিনিট, 3 মিনিট করে 10 মিনিট কেটে গেল। পদ্মজার সাড়া নেই। তুষার ডাকলো, পদ্মজা, শুনতে পাচ্ছেন? পাচ্ছি। আপনার কি কষ্ট হচ্ছে? হচ্ছে। মুখ তুলে তাকান। পদ্মজা ছলছল চোখে তাকালো। তুষার উদ্বিগ্ন হয়ে বলল, কি সমস্যা হচ্ছে? তুষারের প্রশ্ন অগ্রাহ্য করে পদ্মজা ভেজা কণ্ঠে বলল, আমার আম্মা আমার সাথে কেন বিশ্বাসঘাতকতা করলো? তুষার চমকালো। হেমলতা নামের মানুষটার সম্পর্কে যা জানলো, তাতে তার নামের সাথে বিশ্বাসঘাতকতা শব্দটাও যায় না। তারপরে নিজেকে সামলে নিল। এমন কেস কত কত আছে, ভালো মানুষের খারাপ রূপ। তুষার সাবধানে প্রশ্ন করল, কি করেছেন তিনি? পদ্মজা উত্তর দিল না, ফ্লোরে শুয়ে পড়ল। চোখ বুজল। তুষার গোপনে দীর্ঘশ্বাস ছাড়ল। পদ্মজা এখন আর কিছু বলবে না, সে ক্লান্ত। অতীত হাতড়াতে গিয়ে মনের অসুস্থতা বেড়ে গেছে তার। তুষার পদ্মজার মুখের দিকে তাকালো। আঁচল সরে গেছে বুক থেকে। চাদরের অংশ ফ্লোরে পড়ে আছে। তুষার চাদরটা টেনে দিতে গিয়ে আবিষ্কার করলো পদ্মজার গলায় কালো খয়েরি মিশ্রণে কয়টা দাগ। গলা টিপে ধরার দাগ। তুষার হুঙ্কার ছাড়ল, ফাহিমা! ফাহিমা কাছেই ছিল, ছুটে আসলো। তুষার বলল, আপনি আসামির গলা টিপে ধরেছেন? ফাহিমা চট করে বলল, না স্যার, প্রথম থেকেই গলায় দাগগুলো দেখছি, প্রশ্নও করেছি। মেয়েটা উত্তর দিল না। তুষার কপাল ভাঁজ করে ফেলল। হাজারটা প্রশ্ন মাথা ভন ভন করছে, মস্তিষ্ক শূন্য প্রায়। পদ্মজা যতটুকু বলেছে তার পরবর্তী 7 বছরে কি কি হয়েছিল না জানা অব্দি শান্তি মিলবে না। মাথা কাজ না করলে তুষার সিগারেট টানে, তাই বেরিয়ে গেল। বাড়ির গিন্নির মতো কোমরে ওড়নার আঁচল গুজে রান্নাবান্না করছে পদ্মজা। হেমলতার কোমরে ব্যথা। তিনি রান্না করতে চাইলেও পদ্মজা রাখতে দিল না। মোর্শেদে বললেন, বেদনা লইয়া রান্দা লাগবো না, তোমার মাইয়া যখন রাঁধতে পারে তো হ্যাঁ রান্ধুক। শেষ অবধি হেমলতা হার মানলেন। পদ্মজা মাটির চুলায় মুরগির মাংস রান্না করছে। খড়ি বা লাকড়ি হিসেবে আছে বাঁশের মোড়ক। আগুনের শিখার রং নীলচে। শীতের মাঝে রান্না করার শান্তি আলাদা। মুরগির মাংস রান্না হচ্ছে। আজ এতিম মিসকিন খাওয়ানো হবে। হেমলতা বললেন, সামর্থ্য থাকলে মাসে একবার হলেও এতিম মিসকিনদের খাওয়ানো উচিত, নয়তো ঘরে রহমত থাকে না। রান্না শেষ করে পদ্মজা হেমলতার কাছে এলো, বলল, আম্মা, রান্না শেষ। শুকনো মুখখানা তুলে তাকালেন হেমলতা। বললেন, তোর আব্বারে গিয়ে বল আলী, মুমিন, ময়না 3জনকে নিয়ে আসতে। পদ্মজা কিছু না বলে মাথা নিচু করে ফেলল। মোর্শেদের সাথে আগ বাড়িয়ে কথা বলতে তার ভয় হয়। অনেকদিন বাজে ব্যবহার করেন না। হুট করে যদি করে ফেলেন, কষ্ট হবে। হেমলতা মৃদু হাসলেন, বললেন, কিছু বলবে না, যা তুই। পদ্মজা দুর্বল গলায় বলল, সত্যি যাব? হেমলতা মাথা সামনে ঝুঁকে ইঙ্গিত করেন যাওয়ার জন্য। পদ্মজা মোর্শেদকে উঠানেই পেল। মোর্শেদ চেয়ারে বসে রোদ পোহাচ্ছেন। পদ্মজা গুটি গুটি পায়ে হেঁটে আসলো। আব্বা! ডাকতে গিয়ে গলা ধরে আসছে তার। ঢোক গিলে ডাকলো, আব্বা! মোর্শেদ তাকান। পদ্মজার মনে হলো বুকে কিছু ধপাস করে পড়লো। পদ্মজার দৃষ্টি অস্থির রেখে নিম্নে গলায় বলল, আম্মা বলছে আলীদের নিয়ে আসতে। রান্নান শেষ? জি আব্বা। মোর্শেদ গলায় গামছা বেঁধে বেরিয়ে যান। পদ্মজা মোর্শেদের যাওয়ার পানে তাকিয়ে থাকলে বেশ কিছুক্ষণ। অনুভূতিগুলো থমকে গেছে। পদ্মজার চোখ দুটো ঝাপসা হয়ে আসলো। তাড়াতাড়ি ডান হাতের উল্টো পাশ দিয়ে চোখের জল মুছল। গাছ থেকে পাখির কিচিরমিচির শব্দ আসছে। সে সেদিকে তাকালো। তখনই হেমলতা ডাকলেন, পদ্ম!
পদ্মজা ছুটে গেল, হন্তদন্ত হয়ে রুমে ঢুকে বলল, কিছু লাগবে আম্মা? না। পূর্ণারা কোথায়? ঘাটে। ঘাটে কি করে? মাছ ধরে বসে দিয়ে, জালে দিয়ে। এত বড় মেয়ে নদীতে নেমে জাল দিয়ে মাছ ধরে। আচ্ছা থাকুক, তুই আয়, বস আমার পাশে। পদ্মজা হেমলতার পায়ের কাছে বসল, পায়ে হাত দিল টিপে দেওয়ার জন্য। হেমলতা পা সরিয়ে নিতে নিতে বললেন, লাগবে না। এরপর শাড়ির আঁচল দিয়ে পদ্মজার কপালের ঘাম মুছে দিলেন। বললেন, কোমরের ব্যথাটা কমে আসছে। তোর বাবা কিছু বলছে? না আম্মা। আচ্ছা আম্মা, আব্বা এত পাল্টালো কি করে? হেমলতা মৃদু হাসেন, উদাস হয়ে টিনের দেয়ালে তাকান। এরপর বললেন, তোর বাপ ভালো মানুষ শুনছিলাম, কিন্তু বিয়ের পর তার ভালো মানুষই দেখিনি ভুলেও। কারণ তার কানে মগজে মন্ত্র দেওয়ার মানুষ ছিল, অন্যের নিয়ন্ত্রণে ছিল। এখন আর কেউ নিয়ন্ত্রণ করে না, তাই পাল্টাচ্ছে। তোর বাপের ব্যক্তিত্ব নাই, নিজস্ব সক্রিয়তাও নাই, অন্যের কথায় নাচে ভালো। শেষ কথাটা হেমলতা হেসে বললেন। পদ্মজা কিছু বলল না। হেমলতা শুয়ে পড়লেন, আর সারাদিন বিশ্রাম নেবেন। আগামীকাল অনেক কাজ, অনেকগুলো কাপড় জমেছে। রূপ ক্ষণিকের, গুণ চিরস্থায়ী। শেষ বয়সে এসে আব্বা বুঝছে। পদ্মজার শীতল কণ্ঠ এবং কথার তীরে হেমলতা ভীষণভাবে চমকালেন। তিনি সেকেন্ড কয়েক কথা বলতে পারলেন না। পদ্মজা চলে যাওয়ার জন্য উপক্রম হয়। হেমলতা অবিশ্বাস্য স্বরে প্রশ্ন ছড়লেন, এ খবর কোথায় শুনেছিস? পদ্মজা ঘাড় ঘুরে ফিরল, বলল, আমি তো তোমারই মেয়ে আম্মা। পদ্মজা চলে গেল, রেখে গেল হেমলতার অবিশ্বাস্য চাহনি। বিকেলবেলা হেমলতা ঘর থেকে বের হলেন। শরীরে শান্তি এসেছে। পূর্ণা বড়ই ভর্তা করেছিল। পাশে প্রেমা। পদ্মজাকে দেখা গেল না। নিশ্চয় ঘাটে বসে আছে। প্রান্তও তো নেই। হেমলতা পূর্ণাকে প্রশ্ন করলেন, পূর্ণা প্রান্ত কোথায়? পূর্ণা কয়েক সেকেন্ড ভাবল কি উত্তর দেবে। এরপর ভয়ার্ত কণ্ঠে বলল, জানি না আম্মা। জানোস নাকি? প্রেমা প্রান্ত কই? প্রেমা সহজ স্বরে বলল, আমরা ঘাটে ছিলাম, প্রান্ত উঠানে ছিল, এরপর এসে দেখি নাই। হেমলতা গলা উঁচিয়ে বললেন, কোন মুখে বলছিস জানি না? একসাথে নিয়ে থাকতে পারিস না? একা ছাড়িস কেন? কোথায় গেছে ছেলেটা? পদ্মজা বাড়ির পেছন থেকে ছুটে আসলো। হেমলতার ধমক ঘাট অব্দি শোনা গেছে। কি হয়েছে? প্রান্ত বাড়ি নাই। দুইটা এই কথা বলেও নাই। বসে বড়ই ভর্তা করে খাচ্ছে। দিন দিন অবাধ্য হচ্ছে মেয়েগুলো। পূর্ণা ভয়ে জড়সড় হয়ে বসে আছে। প্রেমা হেমলতার ধমকে ভয় পাচ্ছে, কিন্তু অতটা না। হেমলতার মন কুঁড়াইছে। তিনি নিজ রুম থেকে যেতে যেতে পদ্মজাকে বললেন, বের হচ্ছি আমি, সাবধানে থাকবি। দুজন লোক প্রান্তকে নিয়ে বাড়িতে ঢুকলো। প্রান্তর কপাল দিয়ে রক্ত ঝরছে। পদ্মজা হেমলতাকে ডাকলো, আম্মা। এরপর দৌড়ে এলো উঠানে। প্রান্ত কাঁদছে। হেমলতা ব্যস্ত পায়ে বেরিয়ে আসেন। প্রান্তকে আহত অবস্থায় দেখে ভড়কে যান। বুকটা হাহাকার করে ওঠে।